ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আলোচনা করছি ষষ্ঠ শ্রেণীর ভূগোলের মডেল অ্যাক্টিভিটি কম্পাইলেশন ফাইনাল 2021 পার্ট 8-এর সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে। এই প্রশ্ন উত্তরগুলো আমি যেভাবে লিখেছি ঠিক তোমরা এইভাবে লিখে স্কুলে জমা করে দিও। চলো আমরা প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি। দেখো প্রথম প্রশ্নগুলো কি রয়েছে দেখে নাও। পরিবেশ ও ভূগোল ষষ্ঠ শ্রেণী 50 নম্বর, একের দাগে 9 নাম্বার রয়েছে, 9টা প্রশ্ন রয়েছে 9 নাম্বার। দুইয়ের দাগে দেখে নাও, দুইয়ের দাগে রয়েছে শূন্যস্থান পূরণ করা 3 নাম্বার, 3-এর দাগে রয়েছে 3 নাম্বার, 4-এর দাগে রয়েছে 3 নাম্বার, 5-এর দাগে রয়েছে 8 নাম্বার, 6-এর দাগে রয়েছে 9 নাম্বার, 7-এর দাগে রয়েছে 15 নাম্বার, এই করে মোট 50 নম্বর। চলো এবার আমরা উত্তরগুলো দেখে নিই। একে দেখো, বিকল্প থেকে ঠিক উত্তরটি নির্বাচন করো। 1 গুণিতক 9। দেখো 1.1 ঠিক জোড়াটি নির্বাচন করো। আমি যেমনভাবে লিখেছি এইভাবে লিখবে, গয়ে টিক চিহ্ন দিয়ে দেবে। 1.2 ঠিক যেরকমভাবে লিখেছি লিখবে, ক্ষয়ে টিক চিহ্ন দিয়ে দেবে। 1.3 আমি যেরকমভাবে লিখেছি লিখবে, ঘয়ে পশ্চিমবঙ্গ টিক চিহ্ন দেবে। 1.4 যেরকমভাবে লিখেছি লিখবে, ক্ষয়ে টিক চিহ্ন দেবে স্ট্র্যাটোস্ফিয়ার। 1.5 লিখবে, গয়ে মস, এতে টিক চিহ্ন দেবে। 1.6 যেমনভাবে লিখেছি লিখবে, গয়ে মাটির জল ধারণ ক্ষমতা কম, এটাই টিক চিহ্ন দেবে। 1.7 তুলবে, ক্ষয়ে টিক চিহ্ন দেবে আটলান্টিক মহাসাগর। 1.8 পশ্চিমবঙ্গে জলবায়ুর প্রকৃতি লিখবে, কয়ে টিক চিহ্ন দেবে উষ্ণ আর্দ্র। 1.9 লিখবে, গয়ে টিক চিহ্ন দেবে নর্মদা। আমি যেমনভাবে লিখেছি ওই রকমভাবে লিখে যেটাতে আমি টিক চিহ্ন দিয়েছি ঠিক ওইটাতেই টিক চিহ্ন দিয়ে দেবে। চলো এবার 2-এর প্রশ্ন দেখে নিই। শূন্যস্থান পূরণ করো। 2.1 সমুদ্রের কাছাকাছি অঞ্চলে জলবায়ু ড্যাশ প্রকৃতির হয়, সমভাবাপন্ন। শূন্যস্থান ছিল সমভাবাপন্ন। এর নিচে এরকমভাবে লিখবে, আন্ডারলাইন করবে। 2.2 পুরো যেরকমভাবে লিখেছি লিখবে, শূন্যস্থানে লিখবে পর্ণমোচী, তার নিচে আন্ডারলাইন করবে। 2.3 পুরো যেমনভাবে লিখেছি লিখবে, শূন্যস্থানে লিখবে পরিযায়ী, তার নিচে আন্ডারলাইন করবে। এরপরে দেখো 3-এর প্রশ্ন, বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো। 3 নাম্বার। 3.1 পুরো লাইনটিকে তুলবে, তার পাশে ঠিক বলে লিখবে, ঠিকটা স্বীকার কর। 3.2 লাইনটি পুরো তুলবে, তোলার পরে লিখবে ভুল। 3.3 পুরো লাইনটি তুলবে, তার পাশে লিখবে ঠিক। 4-এ দেখো, স্তম্ভ মেলাও। আমি একটা স্তম্ভ বানিয়ে দিয়েছি, ক স্তম্ভ খ স্তম্ভ। এরকমভাবে তোমরা কি করবে, স্কেল দিয়ে পেন দিয়ে এরকম স্তম্ভ বানিয়ে নেবে। নিয়ে বাম দিকে যেমন লিখেছে আর্দ্রতা ভারতের সর্বোচ্চ শৃঙ্গ অখণ্ড স্থলভাগ, এইরকম লিখবে। ডান দিকে প্যানজিয়া হাইগ্রোমিটার গর্ডিন ওয়েস্টিন লিখবে। এরপরে আর্দ্রতার সঙ্গে হাইগ্রোমিটার তীর চিহ্ন দেবে, ভারতের সর্বোচ্চ শৃঙ্গের সঙ্গে গর্ডিন ওয়েস্টিন তীর চিহ্ন দেবে, আর অখণ্ড স্থলভাগের সঙ্গে প্যানজিয়া তীর চিহ্ন দেবে, ব্যাস হয়ে যাবে। এরপরে 5-এর প্রশ্ন দেখো। 5.1 কি রয়েছে, তারার রঙের সঙ্গে উষ্ণতা সম্পর্ক লেখো। দেখো কি লিখেছি, তারার রঙের সঙ্গে উষ্ণতা সম্পর্ক নিম্নরূপ। যেসব তারার রং লাল সেগুলির উষ্ণতা সবচেয়ে কম। 2 যেসব তারার রং হলুদ তাদের উষ্ণতা লাল, তারার উষ্ণতা থেকে একটু বেশি। 3 যেসব তারার রং নীল সেগুলির উষ্ণতা প্রচণ্ড বেশি এবং বেশ উজ্জ্বল হয়। 4-এ লিখেছি যেসব তারার রং সাদা সেগুলোর উষ্ণতা সব থেকে বেশি এবং সেগুলি বড় আকৃতির হয়। এরপরে দেখে নাও 5.2 দিগন্ত রেখা কাকে বলে। উত্তরটা দেখে নাও, সমুদ্র কিংবা বিশাল প্রান্তরের ধারে দাঁড়িয়ে দূরে তাকালে মনে হয় জলরাশি বা ভূমি এবং আকাশ যেন একটি বৃত্ত রেখায় মিশে গিয়েছে। এই কাল্পনিক রেখাকে দিগন্ত রেখা বা হরিজন বলে। 5.3 দেখে নাও, বায়ুমণ্ডল কিভাবে সৃষ্টি হয়েছে। সৃষ্টির বহু কোটি বছর পর পৃথিবীর বাইরেরটা বেশ ঠান্ডা হয়ে আসে, তখন বায়ুমণ্ডলের রাশি রাশি জলীয় বাষ্প ঠান্ডা হয়ে অবিশ্রান্ত বৃষ্টিরূপে পৃথিবীতে নেমে আসে। হাজার হাজার বছর ধরে প্রবল বৃষ্টির জলে পৃথিবীর নিচু জায়গাগুলি ভরাট হয়ে সৃষ্টি হয় জলভাগ বা বায়ুমণ্ডল। দেখো আমি যে প্রশ্নগুলোর উত্তর লিখেছি, তোমরা এই জায়গাতে কি করবে, যেমন 5.3-এর উত্তরটা লিখবে, এখানে স্ক্রিনশট নিয়ে নিবে, নিয়ে লিখতে পারো। আদারওয়াইজ তোমরা কি করবে, পজ করে করে লিখবে,
দেখে দেখে টুকে দেবে। ব্যাস সুন্দর করে হাতের লেখা লিখবে, এইরকম যেমনভাবে লিখেছি লিখবে, পুরো ফুল মার্কস দিয়ে দেবে। 1 2 যদি কমাবে, না হলে পুরো নাম্বার দিয়ে দেবে যদি নাম্বার দেওয়া হয়, দেওয়ার তো কথা। দেখো 5.4 বিকিরণ পদ্ধতিতে কিভাবে পৃথিবীর বায়ুমণ্ডল উত্তপ্ত হয়। উত্তর দেখে নাও, বায়ুমণ্ডল সূর্যকিরণের দ্বারা সরাসরি উত্তপ্ত হয় না। সূর্য থেকে আলোর তরঙ্গ বায়ুমণ্ডল ভেদ করে ভূপৃষ্ঠে এসে পড়ে। সূর্য থেকে বিকিরণ পদ্ধতিতে আগত তাপশক্তি বায়ুমণ্ডলের মধ্য দিয়ে এলেও বায়ুমণ্ডলকে উত্তপ্ত না করে প্রথমে কঠিন ভূখণ্ডে ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে। ভূপৃষ্ঠের তাপ বিকীর্ণ হওয়ার ফলে ভূপৃষ্ঠের সংলগ্ন বায়ুস্তর উত্তপ্ত হয়। এই ছিল প্রশ্ন। এরপরে দেখো 6 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 6.1 কি প্রশ্ন রয়েছে? পৃথিবীর কাল্পনিক অক্ষ কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে অবস্থান করেছে তার একটি চিহ্নিত চিত্র আঁকো। দেখে নাও উত্তরটা। দেখো একটা আমি ছবি এঁকেছি, দেখে নাও। তোমরা কি করবে, পেন্সিল কম্পাসের সাহায্যে একটা বৃত্ত এরকম গোল করে বানিয়ে নেবে, আর যেরকম ভাবে আমি ছবিটা বানিয়েছি এইরকম ভাবে আঁকবে। যেখানে যেটা লিখেছি সেই রকম ভাবে লিখবে। যেখানে উ মানে উত্তর, দ মানে দক্ষিণ, পশ্চিম, প মানে পশ্চিম, পু মানে পূর্ব, এইরকম করে লিখবে। আর এই যে কালো অংশটা, এটাকে পেন্সিল দিয়ে তোমরা ঘষে 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 করে দেবে। আর এই দুটো জায়গা ফাঁক রেখেছি, এখানে কোনো ঘষবে না, এরকম দেখতে সুন্দরভাবে হবে। ব্যাস। আর নিচে লিখবে কাল্পনিক অক্ষ। এই হয়ে গেল ছবি। এরপর দেখো 6.2 পলিমাটির 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো। দেখো পলিমাটির 3টি বৈশিষ্ট্য আমি লিখে রেখেছি, এই 3টি তোমরা ভালো করে সুন্দর করে তুলে দেবে, তাহলে ব্যাস হয়ে যাবে। এই 3টা ভালো করে তুলে দিলেই পুরো নাম্বার পেয়ে যাবে। 6.3 দেখো বিশ্ব উষ্ণায়নের কারণে পৃথিবীর শীতলতম মহাদেশ কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। উত্তর দেখো, বিশ্ব উষ্ণায়ন বরফাকৃত আন্টার্কটিকার বড় সমস্যা। পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধির প্রভাবে আন্টার্কটিকা বরফ গলছে, মহাদেশের আয়তন কমছে। এখানে প্রায় 3 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি পেয়েছে, যা স্বাভাবিকের হার অপেক্ষা 5 গুণ বেশি। ফলে আন্টার্কটিকা আবহাওয়া, প্রাকৃতিক পরিবেশ সবকিছুই চরম সমস্যার সম্মুখীন। এরপর দেখো প্রাণীর অস্তিত্ব সংকট। বিশ্ব উষ্ণায়নের ফলে পেঙ্গুইন, ক্রিল, শিল ইত্যাদি প্রাণী ধ্বংসের মুখে। বিগত কয়েক দশক ধরে এখানকার সমুদ্র থেকে ব্যাপকভাবে শিল ও তিমি ধ্বংস হওয়ার ফলে সামুদ্রিক বাস্তুতন্ত্র আজ চরম সংকট। এরপরে দেখে নাও 7 প্রশ্ন। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 7.1 হিমালয়ের উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত 3টি সমান্তরাল পর্বতশ্রেণীর সংক্ষিপ্ত বিবরণ দাও। 3টি সমান্তরাল পর্বতশ্রেণী দেখে নাও। একটা হচ্ছে হিমাদ্রি, 2 হচ্ছে হিমাচল, 3 হচ্ছে শিবালিক। এরপরে তোমরা কি করবে, হিমাদ্রি হিমালয়ের বর্ণনা দেবে, এইরকম লিখে আন্ডারলাইন করে আমি যেমন ভাবে লিখেছি ঠিক ওই রকম ভাবে তোমরা লিখবে। হিমাদ্রির উচ্চতা সবচেয়ে বেশি, পর্বত শৃঙ্গগুলোতে সারা বছর বরফ জমে থাকে। এই অংশে মাউন্ট এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ, যার উচ্চতা 8,848 মিটার। এছাড়া ভারত নেপাল সীমান্তে অবস্থিত পৃথিবীর 3য় উচ্চতম পর্বত শৃঙ্গ, যার উচ্চতা 8,598 মিটার। এরপরে তোমরা হিমাচল হিমালয়ের বর্ণনা দেবে, যেরকম ভাবে লিখেছি লিখবে। হিমাচল হিমাদ্রির দক্ষিণে অবস্থিত জম্মু ও কাশ্মীর রাজ্যের পীরপাঞ্জালার হিমাচল প্রদেশের ধৌলাধর পর্বতশ্রেণী এই অংশে লক্ষ্য করা যায়। হিমাদ্রি হিমালয় ও পীরপাঞ্জালের মাঝে আছে কাশ্মীর উপত্যকা। দার্জিলিং, মসৌরি, মানালি, নৈনিতাল, সিমলার মনোরম প্রাকৃতিক সৌন্দর্যে আকৃষ্ট হয়ে বহু পর্যটক প্রতি বছর এই শহরগুলোতে বেড়াতে আসেন। এরপরে দেখে নাও গয়ে শিবালিক হিমালয়। তোমরা এরকম করে লিখে আন্ডারলাইন দিয়ে এই লাইনটাকে পুরো যেমন আছে ওই রকম ভাবে তোমরা তুলে দেবে। যে এরকম ভাবে লিখেছি দেখে 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 স্ক্রিনশট অথবা পজ করে করে দেখে পুরো এরকম করে তুলে দেবে। কিন্তু একটা কথা বারবার বলছি, হাতের লেখা কিন্তু সুন্দর করে লিখবে, তবে ভালো নাম্বার পাবে। এরপরে দেখে নাও 7.2 প্রশ্ন। বায়ুর চাপ ও বায়ু প্রবাহ কোন অঞ্চলে আবহাওয়াকে কিভাবে নিয়ন্ত্রণ করে তা ব্যাখ্যা করো। উত্তর লিখবে বায়ুর চাপ, নিচে আন্ডারলাইন করবে। বায়ু মধ্যস্থিত অণুসমূহের অবিরাম সংঘর্ষের দ্বারা ভূপৃষ্ঠের প্রযুক্ত বলকে বায়ুচাপ বলা হয়। সমুদ্রপৃষ্ঠ বা ভূপৃষ্ঠের কোনো 1 বর্গ সেমি এলাকায় বায়ুর চাপ প্রায় 1 কিলোগ্রাম ওজনের সমান। ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ু 2 ধরনের চাপ দেখা যায়, যথা উচ্চ চাপ ও নিম্ন চাপ। উচ্চ চাপযুক্ত অঞ্চলের বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম, তাই আর্দ্রতা কম এবং শুষ্কতা সবচেয়ে বেশি। ফলে এই অঞ্চলে মেঘ মুক্ত শান্ত আবহাওয়া বিরাজ করে। নিম্ন চাপযুক্ত অঞ্চলের বাতাস
জলীয় বাষ্পপূর্ণ ফলে আর্দ্রতা বেশি। গভীর নিম্নচাপ সৃষ্টি হলে প্রবল ঝড় বৃষ্টিযুক্ত ঘূর্ণাবর্ত দেখা যায়। এরপরে বায়ু প্রবাহ লিখবে। এরপরে বায়ু প্রবাহ কি লিখবে? ভূপৃষ্ঠের সমান্তরালে যখন বায়ু চলাচল করে তখন তাকে বায়ু প্রবাহ বলে। বায়ু সবসময় উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। হঠাৎ কোনো জায়গায় বাতাসের চাপ খুব কমে গেলে বাতাস ভীষণ গতিতে আশেপাশের উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে ছুটে আসে, তখন ঝড় ওঠে। বাতাসের গতি বেশি হলে গাছপালা ঘর বাড়ি ভেঙে পড়ে, অনেক ক্ষয়ক্ষতি হয়। নদীতে বা সমুদ্রে মাছ ধরার ক্ষেত্রে সতর্কতা জারি হয়। এরপরে দেখে নাও 7.3 অরণ্য সংরক্ষণ করা কেন প্রয়োজন বলে তুমি মনে করো। দেখো, মানব সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে বন ও বন্যপ্রাণ বিলুপ্ত হয়ে চলেছে। এই বিলুপ্ত রোধ করতে না পারলে মানব সভ্যতার বিনাশ অবিসম্ভাবী। তাই বন বা অরণ্য সংরক্ষণ একান্ত জরুরি। যে সকল প্রয়োজনে অরণ্য সংরক্ষণ আবশ্যিক তা হলো, দেখো অনেকগুলো পরপর দিয়েছি, দেখে নাও। কয়ে দিয়েছি বাস্তুতান্ত্রিক ভারসাম্য রক্ষা। তোমরা এই পয়েন্টটাকে ভালো ভালো করে লিখে সুন্দর করে লিখে দেবে। এরপরে ক্ষয়ে খাদ্যের যোগান, এইরকম করে আন্ডারলাইন করে এই পয়েন্টটা লিখে দেবে। গয়ে এরপরে দেবে পরিবেশ রক্ষা করে লিখে আন্ডারলাইন করে এই পয়েন্টটা লিখে দেবে। এরপরে ঘয়ে লিখবে ঔষধ তৈরি, এইরকম আন্ডারলাইন করে লিখে দেবে। উঁতে লিখবে বনভূমি সৌন্দর্য বৃদ্ধি, বন্যপ্রাণ এইখান থেকে প্রয়োজন পর্যন্ত লিখবে। চয় লিখবে মানব জাতির অস্তিত্ব রক্ষা। মানুষ থেকে শুরু করে কীটপতঙ্গ সমস্ত প্রাণী জগৎ এবং উদ্ভিদ জগৎ এই পৃথিবীকে এক জৈব শৃঙ্খলে আবদ্ধ। সুতরাং মানব জাতির অস্তিত্ব রক্ষার জন্যই বন বা অরণ্য সংরক্ষণ একান্ত প্রয়োজন। ছয় লিখবে বিনোদনের বিকাশ। পর্যটন শিল্প ও বিনোদনের বিকাশ ঘটানোর জন্য অরণ্য সংরক্ষণ দরকার। এই ছিল তোমাদের 50 নম্বরের ভূগোলের মডেল অ্যাক্টিভিটি কম্পাইলেশন ফাইনাল 2021 পার্ট 8 প্রশ্ন উত্তর। যারা আগে মডেল অ্যাক্টিভিটি কম্পাইলেশনের প্রশ্ন উত্তরগুলো রেডি করনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা দেখে রেডি করে নিও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনের অল নোটিফিকেশান অন করে নাও, তাহলে নতুন বছর 2022-এর প্রথমে থেকেই সাবজেক্ট ওয়াইজ ও চ্যাপ্টার ওয়াইজ সকল বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পেয়ে যাবে। তাতে তোমাদের ভালো রেজাল্ট হবে। ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও। বাই।